দেখো আজকে আমরা যে টপিকসটা শুরু করব সেটা হচ্ছে পাস্কাল ল। পাস্কালস ল। এই পাস্কাল লটা বেসিক্যালি সায়েন্টিস্ট বি পাস্কালের নামকরণ অনুযায়ী হয়েছে, সেই জন্য সূত্রটার নাম হচ্ছে পাস্কাল ল। এই সূত্রটা ডিসকভার করেছে 1600 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বি পাস্কাল। আর তার নাম অনুযায়ী সূত্রটাকে বলা হয় পাস্কাল ল। এটা হচ্ছে ফ্রেঞ্চের বিজ্ঞানী ছিলেন। আচ্ছা, এই লটা অ্যাপ্লিকেবল হচ্ছে কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং লটা কি আমি আস্তে আস্তে ডিসকাস করছি। দেখো, এই লটা বেসিক্যালি অ্যাপ্লিকেবল হচ্ছে ফর ইনকম্প্রেসিবল স্ট্যাটিক, অবশ্যই সেটা ক্লোজড। ইনকম্প্রেসিবল ক্লোজ স্ট্যাটিক লিকুইডের ক্ষেত্রে প্রযোজ্য। যদি লিকুইডটা ইনকম্প্রেসিবল এবং স্ট্যাটিক লিকুইড হয় তাহলে সেটার ক্ষেত্রে পাস্কালটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এটা ফার্স্টেই বলে দিলাম। আচ্ছা, ইনকম্প্রেসিবল লিকুইড বলতে কী বুঝি? ইনকম্প্রেসিবল লিকুইড বলতে সেটা হতে পারে সেটা লিকুইড বলতে সেটা গ্যাস হতে পারে, আর সেটা কোনো লিকুইডও হতে পারে। ইনকম্প্রেসিবল লিকুইড বলতে সেটা কোনো তরল পদার্থ হতে পারে, কোনো গ্যাসীয় পদার্থ হতে পারে। ইনকম্প্রেসিবল মানে কি আমি ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। ইনকম্প্রেসিবল মানে হচ্ছে যদি কোন তরলকে বাইরে থেকে চাপ প্রয়োগ করে যদি তার আয়তনের পরিবর্তন করা না যায়, তার আয়তন যদি কনস্ট্যান্ট থাকে, তখন সেই তরলটাকে আমি বলেছিলাম ইনকম্প্রেসিবল তরল, ইনকম্প্রেসিবল লিকুইড। সেটা গ্যাসীয় পদার্থ হতে পারে, অন্য কোনো তরল পদার্থ হতে পারে। স্ট্যাটিক বলতে কী বুঝি? না, যদি তরল পদার্থটা স্থির থাকে, অর্থাৎ যদি প্রবাহিত না হয়, তখন সেটাকে বলা হয় স্ট্যাটিক। তাহলে পাস্কালটা ইনকম্প্রেসিবল স্ট্যাটিক লিকুইডের ক্ষেত্রে প্রযোজ্য। ধরলাম সাপোজ কোনো একটা পাত্রে একটা কন্টেনার নিয়েছি, ঠিক আছে? এই কন্টেনারের মধ্যে আমি একটা লিকুইড ঢেলে দিলাম, লিকুইড লাগলাম, ঠিক আছে? বললাম এটা একটা লিকুইড। এই লিকুইডটা কিন্তু হচ্ছে এক্ষেত্রে যদি ইনকম্প্রেসিবল হয়, অর্থাৎ যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করা লিকুইডে যদি আয়তনের পরিবর্তন না হয়, তখন সেটাকে বলেছিলাম ইনকম্প্রেসিবল। যদি এটা ইনকম্প্রেসিবল লিকুইড হয়, এবং স্ট্যাটিক বলতে কী বোঝে? লিকুইডটা স্থির আছে, যদি স্থির থাকে তাহলে এই ক্ষেত্রে পাস্কালের ল অ্যাপ্লিকেবল করা যাবে। লিকুইডের ক্ষেত্রে পাস্কালের ল আমরা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল করতে পারি। ওকে, তো এক্ষেত্রে কি পাস্কাল লটা কী বলেছে? এখানে বলেছে যে এখানে আমি আস্তে আস্তে লটা ডিসকাস করবো, শেষে কি আমি ফুল স্টেটমেন্টটা দেবো। আমি কতগুলো স্টেটমেন্ট পরপর দিয়ে যাচ্ছি। ফার্স্টে কী বলা হয়েছে পাস্কাল লতে? আচ্ছা, এটা বেসিক্যালি ইনকম্প্রেসিবল, এটা স্ট্যাটিক ফ্লুইড বলো। এটা দুরকম হতে পারে, গ্যাসও হতে পারে, লিকুইডও হতে পারে। তাহলে আমি একটা এক্সাম্পল হিসাবে নিয়েছি, এটা একটা ইনকম্প্রেসিবল স্ট্যাটিক লিকুইড নিয়েছি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে স্টেটমেন্টে ফার্স্টে আমি বলি, এক্ষেত্রে যদি এরকম একটা ইনকম্প্রেসিবল স্ট্যাটিক ফ্লুইডে যদি আমরা বল প্রয়োগ করি বা কোনো জায়গায় একটা চাপ প্রয়োগ করি, যদি আমি এখানে একটা চাপ দিলাম, লিকুইডের উপর এখানে একটা চাপ দিলাম, তাহলে বলছে এই চাপটা কী হয়? ট্রান্সমিটেড হয়। এই চাপটা এখানে যদি আমরা বাইরে থেকে একটা চাপ দিই, তাহলে এই প্রেশারটা এর মধ্যে, তরল পদার্থের মধ্যে কী হয়? ট্রান্সমিটেড হয়, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হয় চাপটা, ঠিক আছে? এবং যখন চাপটা এক স্থান থেকে আরেক স্থানে যায়, তখন অপরিবর্তিত মানে যায়, অর্থাৎ চাপের মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তাহলে ফার্স্ট যে কথাটা আমি বলছি যে ইট স্টেটস দ্যাট pressure is transmitted এটা আনডিমিনিশড, অপরিবর্তিত মানে। in a closed static fluid। তাহলে এক্ষেত্রে আমি যদি একটা চাপ দিই, তাহলে এই চাপটা কী হবে? ট্রান্সমিট করবে, এক স্থান থেকে আরেক স্থানে যাবে, ঠিক আছে? যেহেতু এটা ক্লোজ স্ট্যাটিক ফ্লুইড, তাই এখান থেকে চাপটা এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সমিটেড হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে ফার্স্ট যেটা আমরা জানলাম, যেটা পাস্কাল ল থেকে, যে কোনো ইনকম্প্রেসিবল স্ট্যাটিক লিকুইডের ক্ষেত্রে চাপ দিলে চাপ অপরিবর্তিত মানে কী হয়? সঞ্চালিত হয়, ঠিক আছে? যদি আমরা এক্ষেত্রে তার পাস্কালের ফুল স্টেটমেন্টটা দেখি, ফুল স্টেটমেন্টে কী বলা হয়েছে দেখো, পাস্কালের ফুল স্টেটমেন্টে কী বলা হয়েছে? It states that
pressure at any point in a body of fluid is the same in every direction. Exerting equal force on equal area. তাহলে অ্যাকর্ডিং টু পাস্কাল ল থেকে আমি পুরো ফুল স্টেটমেন্টটা লিখেছি। এক্ষেত্রে দেখো ফুল স্টেটমেন্টে কী বলা হয়েছে যে প্রেসার অ্যাট এনি পয়েন্ট, তাহলে আমরা কোনো একটা ইনকম্প্রেসিবল লিকুইডের ক্ষেত্রে যদি আমরা চাপ দিই কোনো একটা পয়েন্টে, ওই প্রেসার মানে ওই লিকুইডের মধ্যে কোনো একটা পয়েন্টে যদি আমরা প্রেসার দিই, তাহলে বলেছে ওই প্রেসারটা কী হবে সব দিকে, ইন এভরি ডিরেকশন, ঠিক আছে। অ্যাট এনি পয়েন্ট প্রেসার ইন এ বডি অফ ফ্লুইড ইজ সেম অ্যাজ এভরি ডিরেকশন। অর্থাৎ আমি যদি এই লিকুইডের ক্ষেত্রে এখানে একটা চাপ দিই, তাহলে এই চাপটা এই তরলের পদার্থের মধ্যে সব দিকে, এখান থেকে এই পয়েন্ট থেকে সব দিকে এই চাপটা অপরিবর্তিত মানে কি হয়, সঞ্চালিত হয়। এক্সার্টিং ইকুয়াল ফোর্স অ্যান্ড ইকুয়াল এরিয়া, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে যে চাপটা দিয়েছি এই চাপটা কী হবে সব দিকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে সমস্ত দিকে কী হবে সমানভাবে ছড়িয়ে যাবে। এটাই হচ্ছে মেন পাস্কাল লয়ের মেন স্টেটমেন্ট। একটা এক্সাম্পল দিলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল স্বরূপ আমি কী বলছি দেখো, এটা এক্সপ্লেনেশন করার জন্য আমরা এরকম একটা রাবারের একটা বল নিলাম, রাবারের বল নিলাম এবং এর ভেতরে কী করলাম একটা লিকুইড, পুরোপুরি একটা লিকুইড দিয়ে ভরে দিলাম। এই তরল পদার্থকে এই রাবারের ব্যাগের মধ্যে ভরে দিলাম। ভরে দেওয়ার পর যদি আমরা বিভিন্ন জায়গায় ফুটো করি, ধরলাম এখানে একটা ফুটো করলাম এই পয়েন্টে, এখানে একটা ফুটো করলাম, এখানে একটা ফুটো করলাম, এখানে ফুটো করলাম, এখানে খুললাম, এখানে করলাম। এবার আমরা কী করলাম, ফুটো করার পর কী করলাম, আমি একে বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, অর্থাৎ ওই রবারের বলের উপর আমরা বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, মানে রবারের বলটাকে বাইরে থেকে আমি বল প্রয়োগ করে এটাকে চুপসে দেওয়ার চেষ্টা করলাম। তো দেখবো তাহলে সমস্ত পয়েন্টগুলো দিয়ে যদি প্রত্যেকটা পয়েন্টে যদি ক্রস সেকশনাল এরিয়া সেম হয়, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রফল যদি সেম হয়, তাহলে এখান থেকে দেখবো যে এখান থেকে যে তরল পদার্থরা সব দিকে কিন্তু সমানভাবে সমান বেগে ছড়িয়ে যাচ্ছে। এই ফুটোগুলো থেকে তরল সমান বেগে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে আমি যদি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করি, এই রবারের বলের উপর যদি আমি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কী দেখবো এই ফুটোগুলো থেকে আমি সব দিক থেকে তরল সমবেগে কীভাবে ছড়িয়ে পড়বে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে, অর্থাৎ সমস্ত পয়েন্ট থেকে তরল সব দিকে সমানভাবে সমান বেগে ছড়িয়ে পড়ছে। তো এখান থেকে আমি বলতেই পারি যে পাস্কালের এটা, এখান থেকে আমি এটা পাস্কালের স্টেটমেন্টটাকে এক্সপ্লেনেশন করতে পারি। পাস্কাল কী বলেছে যে আমি যদি প্রেসার ক্রিয়েট করি, তাহলে সেই প্রেসারটা সব দিকে মানে ওই পয়েন্ট থেকে সমস্ত দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। তাহলে আমি যখন এই রবারের বলটার উপর বাইরে থেকে প্রেসার ক্রিয়েট করলাম, সেই প্রেসারটার জন্য কিন্তু তরল পদার্থটা সমস্ত পয়েন্ট দিয়ে, অর্থাৎ যতগুলো পয়েন্ট এখানে আছে, 1 2 3 4 5 6টা যতগুলো পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট দিয়ে তরল কিন্তু সমান বেগে ছড়িয়ে পড়ছে। তার মানে নিশ্চয়ই তাহলে এই প্রেসারটা প্রত্যেকটা পয়েন্টে সমানভাবে ক্রিয়েট হয়েছে, যার জন্য তরল পদার্থটা সমবেগে চারিদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক আছে। এটা এইভাবে এক্সপ্লেনেশন করতে পারি। আরেকটা এক্সপ্লেনেশন এক্সপেরিমেন্টালি আমরা করে থাকি। এক্সপেরিমেন্টে কীভাবে করি, এর ঠিক একই রকমভাবে একটা রবারের বল নিই, ঠিক আছে। এরকম একটা রবারের বল নিলাম, ঠিক আছে। এখানে আমরা কতগুলো ফুটো করলাম, 4টে ধরলাম, আমি এখানে একটা ফুটো করেছি, সমান প্রত্যেকটা ফুটোর কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, অর্থাৎ এটা এ বি সি এবং ডি, ঠিক আছে। গিয়ে এখানে একটা পিস্টন রাখলাম, পিস্টন লাগিয়ে দিলাম এই ফুটোতে, এখানে একটা এই পিস্টনে গিয়ে একটা পিস্টন লাগালাম, একটা মুভেবল পিস্টন, ঠিক আছে। এখানে একটা লাগালাম আর এখানে একটা পিস্টন লাগালাম, অর্থাৎ এ বি সি ডি এই 4টা পয়েন্টে আমরা 4টা পিস্টনকে কানেক্ট করলাম। আচ্ছা, কানেক্ট করার পর কী করবো, যে এই 4টা পিস্টনের মধ্যে আমি ধরলাম এই পিস্টনের উপর একটা বল প্রয়োগ করলাম, এই পিস্টনটা মুভেবল, ঠিক আছে। তাহলে বল প্রয়োগ করলে কী হবে দেখবো, যদি আমরা এই পিস্টনের উপরে যদি একটা বল প্রয়োগ করি, অর্থাৎ এই পিস্টনটা ভেতর দিকে ঢুকে যাবে। যখন এর ভেতরে কিন্তু একটা লিকুইডকে আমরা রেখেছি, ঠিক আছে, ভেতরে একটা ইনকম্প্রেসিবল স্ট্যাটিক, অবশ্যই এটা ক্লোজ দেখতে পাচ্ছ, তাহলে এটা একটা ইনকম্প্রেসিবল ক্লোজ স্ট্যাটিক লিকুইড। এখন আমরা এই পিস্টনের উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করি, তাহলে এখান থেকে এখানে একটা প্রেসার ক্রিয়েট করবে, অর্থাৎ এই পিস্টনে এখানে তরলের উপর একটা প্রেসার ক্রিয়েট করবে। এই প্রেসারটার জন্য কী হবে দেখবে যে বি পিস্টন, সি পিস্টন এবং ডি পিস্টন যেগুলো আছে, এই 3টা পিস্টনে কিন্তু
যে ভালভগুলো আছে সমানভাবে ডিসপ্লেসমেন্ট হবে, ভালভগুলো ডিসপ্লেসমেন্ট সমান হবে, অর্থাৎ এই প্রেসারটা এখানে যতটা পরিমাণ ক্রিয়েট করবে এই প্রেসারটা এখানেও ঠিক ততটা পরিমাণ ক্রিয়েট করবে, আবার এই প্রেসারটা এই ডি পয়েন্টেও ঠিক ততটা পরিমাণে সেম পরিমাণ প্রেসার ক্রিয়েট করবে। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যদি আমি দেখি প্রত্যেকটা প্রেসার যদি আমরা এক্ষেত্রে দেখি, দেখো এই এ পিস্টনটা যেখানে আমি এই দিকে ধরলাম, আমি F1 পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। যখন এইদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম তাহলে এই ফোর্সটার ফলে এখানে একটা প্রেসার ক্রিয়েট করলো, এই প্রেসারের জন্য এইদিকে একটা প্রেসার ক্রিয়েট করবে, এই ভালভের এইদিকে একটা প্রেসার ক্রিয়েট করবে, এইদিকে ক্রিয়েট করবে এবং এইদিকে ক্রিয়েট করবে, ঠিক আছে। এই প্রেসার জন্য এইদিকে যে ফোর্সটা তৈরি হয়েছে আমি ধরলাম এটা হচ্ছে F2 ফোর্স, এটা হচ্ছে F3 ফোর্স, আর এটা হচ্ছে F4 ফোর্স। তো দেখো তাহলে এই ফোর্সের জন্য এইদিকে ক্রিয়েট করার পরে ভালভগুলো কোন দিকে ডিসপ্লেসমেন্ট হবে, এইদিকে এই জল এই যে তরল পদার্থটা আছে, তরল পদার্থটা এইদিকে প্রেসার দেবে, এখানে এই ভালভের এইদিকে প্রেসার দেবে, এইদিকে প্রেসার পরে ভালভগুলো এইদিকে ডিসপ্লেসমেন্ট হবে। যদি আমরা ভালভগুলোর ডিসপ্লেসমেন্ট যদি আমরা একই জায়গায় রাখতে হয় তাহলে কিন্তু আমাকে বাইরে থেকে কিন্তু এইদিকে একটা বল প্রয়োগ করতে হবে, এইদিকে সমান বল প্রয়োগ করতে হবে। যদি ভালভগুলোকে যদি যে নির্দিষ্ট জায়গায় কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে বিপরীত দিকে আমাকে বল প্রয়োগ করতে হবে, ঠিক সেম পরিমাণ বল। তাহলে এইদিকে F2 বল যেমন ক্রিয়েট করছিলাম, আমি বিপরীত দিকে F2 বল ক্রিয়েট করলাম, এইদিকে আমরা F3 বল ক্রিয়েট করলাম, আর এইদিকে আমরা কি F4 বল ক্রিয়েট করে আমি ভালভগুলোকে তার পজিশনকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করলাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এই যে এখানে যে এ বি সি ডি যে চারটা পয়েন্ট আছে এ বি সি ডি, এ পয়েন্টের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম এ, বি পয়েন্টের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বি, সি পয়েন্টের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সি এবং ডি পয়েন্টের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে ডি, স্মল ডি। ওকে, তাহলে এক্ষেত্রে কী লক্ষ্য করা যাবে, এক্ষেত্রে অ্যাকর্ডিং টু পাস্কাল ল, তাহলে আমি অ্যাকর্ডিং টু পাস্কাল ল কী বলতে পারি যে চাপ সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। তাহলে এক্ষেত্রে আমি কত পরিমাণ চাপ এখানে ক্রিয়েট করেছি, তাহলে এখানে আমি এই দিক বরাবর চাপ ক্রিয়েট করেছি হচ্ছে, তাহলে এদিকে চাপ ইজিক্যাল টু হবে F1/A, ঠিক আছে। তাহলে এই চাপটা অপরিবর্তিত মানে সঞ্চালিত হয়েছিল এদিকে এদিকে এদিকে, তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে দেখা যাবে এই পয়েন্টে যে চাপটা তৈরি হয়েছে সে চাপটা কত, সেটা হচ্ছে F2/B, দিস ইজ ইকাল টু আমরা বলবো F3/C। এখানে এই পয়েন্টে চাপ হচ্ছে ফোর্স বাই ইউনিট এরিয়া, তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া দিস ইজ চাপ, তো ফোর্স কত F3 আর এরিয়াটা কত C, দিস ইজ ইকাল টু আমরা বলবো F4 আর এরিয়াটা হচ্ছে D। তাহলে এক্ষেত্রে F1/A ইজ ইকাল টু F2/B, দিস ইজ ইকাল টু F3/C, দিস ইজ ইকাল টু F4/D। তাহলে আমরা এক্সপেরিমেন্টে এটা করে দেখতে পাই যে এক্ষেত্রে এই চারটা ভ্যালুর মান কিন্তু সমান হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে পাস্কাল লটা অ্যাপ্লিকেবল বা ঠিকঠাক আমরা বলতে পারি, কারণ পাস্কাল ল বলেছে কোনো জায়গায় চাপ প্রয়োগ করলে সেই চাপটা সমানভাবে ওই তরলের মধ্যে বিভিন্ন ডিরেকশনে ছড়িয়ে পড়ে, সেটাই আমরা এক্সপেরিমেন্টালি প্রুভ করলাম। এবার নেক্সট আমরা চলে যাব যেটা আমাদের ডিসকাস করবো যে টপিকসটা, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট ফ্রম পাস্কাল ল, অর্থাৎ পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতি, ঠিক আছে, পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতি। তাহলে আমরা এখন যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতি, ঠিক আছে। প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন of thrust from Pascal law of thrust from Pascal law, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট ফ্রম পাস্কাল ল, অর্থাৎ আমরা যেটা এক্সপ্লেনেশন করবো সেটা হচ্ছে ঘাত বৃদ্ধি নীতি। পাস্কালের সূত্র সাহায্যে আমরা কি করব, পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতিটাকে এক্সপ্লেনেশন করব। পাস্কালের সূত্র থেকে কিসের নীতি, ঘাত বৃদ্ধির নীতি। আগে একটু বলি ঘাত বৃদ্ধির নীতিটা কি। ঘাত বৃদ্ধির নীতির স্টেটমেন্টটা আমি একটু বলে দিই, তারপর আমি এক্সপ্লেনেশন করব। ঘাত বৃদ্ধির নীতিতে কি বলা হয়েছে যে স্ট্যাটিক লিকুইডের ক্ষেত্রে স্ট্যাটিক লিকুইড can be utilized to generate a large output force by much smaller input force।
তো ঘাতবিধি নীতিতে বলা হয়েছে কি যে আমরা এই ঘাতবিধি নীতিতে বলা হয়েছে যে এখানে একটা এমন একটা অ্যারেঞ্জমেন্ট আছে যে অ্যারেঞ্জমেন্টে আমরা কম বল প্রয়োগ করে বেশি বল পাবো, ঠিক আছে। ঘাতবিধি নীতিতে তাহলে কী এক্সপ্লেনেশন করা হয়েছে, ঘাতবিধি নীতিতে বলা হয়েছে এক্ষেত্রে কী দেখি আমরা, যে এক্ষেত্রে আমরা কম বল প্রয়োগ করে কিন্তু বেশি বল পেয়ে থাকি, ঠিক আছে। আমরা ইনপুটে কম ইনপুট দেবো, এই যে বলেছেন টু জেনারেট আউটপুট লার্জ আউটপুট ফোর্স, তাহলে এক্ষেত্রে আমরা কী পাই, লার্জ আউটপুট ফোর্স পাই বাই মাচ স্মলার ইনপুট ফোর্স। আমরা কম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে আমরা বৃহৎ পরিমাণ বল এক্ষেত্রে পেয়ে থাকি, ঠিক আছে। কীভাবে পাচ্ছি সেটা আমরা এক্সপ্লেনেশন করবো বাই পাস্কাল ল থেকে, কীভাবে এক্সপ্লেনেশন করে দেখো। তো এটা এক্সপ্লেনেশন করতে গেলে আমাকে যেটা নিতে হবে, একটা অ্যাপারেটাস নিতে হবে, সেটা একটা হাইড্রোলিক, সেটাকে বলা হয় হাইড্রোলিক একটা অ্যারেঞ্জমেন্ট আমাকে নিতে হয়, হাইড্রোলিক অ্যারেঞ্জমেন্ট। একটা হাইড্রোলিক অ্যারেঞ্জমেন্ট নিতে হয়। হাইড্রোলিক অ্যারেঞ্জমেন্ট কী হবে, এখানে আমরা কীভাবে নিই, একটা হাইড্রোলিক অ্যারেঞ্জমেন্ট হিসাবে আমরা দুটো সিলিন্ড্রিক্যাল শেপ নিই, একটা সিলিন্ডারের ক্ষেত্রফল বেশি, একটা সিলিন্ডারের ক্ষেত্রফল কম। তাহলে একটা লার্জ ক্ষেত্রফল, লার্জ ক্রস সেকশনাল এরিয়া বিশিষ্ট একটা সিলিন্ডার নিলাম, আরেকটা যেটা সিলিন্ডার নিলাম তার ক্রস সেকশনাল এরিয়াটা কিন্তু তুলনামূলক এর থেকে কম। আরেকটা নিলাম সিলিন্ডার যার ক্রস সেকশনাল এরিয়াটা তুলনামূলক এর থেকে কম। এইরকম একটা ক্রস সেকশনাল এরিয়া সিলিন্ডারের সাথে। তো দেখা যাচ্ছে এক্ষেত্রে তাহলে আমরা দুটো সিলিন্ড্রিক্যাল শেপ নিয়েছি হাইড্রোলিক অ্যারেঞ্জমেন্ট হিসেবে, এর ক্রস সেকশনাল এরিয়া এর থেকে অনেক বেশি, এটার ক্রস সেকশনাল এরিয়া বেশি, এটা কম। আচ্ছা, এখন কি করব আমরা, এখানে কি করলাম, একটা ফ্রি মুভমেন্ট করতে পারে এরকম একটা পিস্টন আমি লাগিয়ে দিলাম, আর এখানেও একটা পিস্টন এভাবে লাগিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে এই পিস্টনের সাথে এখানে কি করলাম, পিস্টনের উপর একটা আমি ওয়েট চাপিয়ে দিলাম, এটা একটা ওয়েট চাপিয়ে দিলাম। সিমিলারলি এখানেও ঠিক এই পিস্টনের উপর কি করলাম, একটা ওয়েট চাপিয়ে দিলাম, এবং এটা পুরোপুরি একটা লিকুইড দিয়ে ভর্তি করলাম। এটা পুরোপুরি একটা লিকুইড দিয়ে, পুরো অ্যারেঞ্জমেন্টটা আমার সাথে খাতায় ড্র করো, আমি পুরোপুরি একটা লিকুইড দিয়ে এখানে ভর্তি করলাম। দেখো পাস্কালের সূত্র থেকে আমি এক্সপ্লেনেশন করব কি, কম বল প্রয়োগ করে এক্ষেত্রে বেশি বল আমি তৈরি করব, সেটা পাস্কাল ল থেকেই আমরা এই প্রিন্সিপালটা আমরা এক্সপ্লেনেশন করব, যেটা স্ট্যাটিক লিকুইড ক্যান বি ইউটিলাইজড টু জেনারেট এ লার্জ আউটপুট ফোর্স বাই মাচ স্মলার ইনপুট ফোর্স। কীভাবে আমরা এক্ষেত্রে কম বল প্রয়োগ করে বেশি বল পাই সেটা দেখো, সেটাই হচ্ছে ঘাতবৃদ্ধির নীতি, যে এক্ষেত্রে কীভাবে এটা সম্ভব সেক্ষেত্রে দেখো। আচ্ছা, আমি এক্ষেত্রে এই যে ছোটো ক্ষেত্রফল বিশিষ্ট যে সিলিন্ডারটা নিয়েছি, এর উপর যে আমি ওয়েটটা চাপিয়েছি, সে ওয়েটটা হচ্ছে আমি ধরলাম W1, ওকে। আর এখানে যে ওয়েটটা চাপানো আছে সেটা হচ্ছে W2। তাহলে এই ওয়েট চাপানোর জন্য কী হয়েছে, এখানকার লিকুইড কিছুটা নিচের দিকে নেমেছে, আর এখানে দেখো এটা চাপানোর জন্য এই লিকুইডটা কিছুটা নিচের দিকে নেমেছে, গিয়ে এখন এটা রেস্ট কন্ডিশনে আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখবো, তাহলে এই যে বড় পিস্টন যেটা, এটা তো বড় পিস্টন, এটা আমার ছোটো পিস্টন, তাহলে ছোটো পিস্টনের উপর ক্রিয়াশীল বলটা কত, তাহলে ছোটো পিস্টনের উপর ক্রিয়াশীল বল হচ্ছে, তাহলে যেহেতু এইটা বস্তুর ওজন, তাহলে ওজনটাই হচ্ছে বল, তাহলে এই ছোটো পিস্টনের উপর, অর্থাৎ যেটা ছোটো সিলিন্ডারটার উপর, অর্থাৎ এটা ছোটো পিস্টন, আমি এটাকে হচ্ছে বড় পিস্টন, ঠিক আছে। তাহলে ছোটো পিস্টনের ওজনটা হচ্ছে W1, তাহলে এটার ওজন হচ্ছে W1 আর এটার ওজন কি W2। তাহলে এটাই হচ্ছে ক্রিয়াশীল বল, অর্থাৎ এই পিস্টনটা নিচের দিকে কত পরিমাণ বল ক্রিয়েট করবে, কারণ এর ওজন যদি W1 হয় তাহলে আমি বলবো, তাহলে এক্ষেত্রে এই পিস্টনটা এই তরলের উপর কত পরিমাণ বল প্রয়োগ করবে, W1 পরিমাণ বল প্রয়োগ করবে। আচ্ছা, তাহলে ছোটো পিস্টনটা কত পরিমাণ চাপ ক্রিয়েট করবে, প্রেশারটা কত হবে, প্রেশার, তাহলে প্রেশারটা কত ক্রিয়েট করবে, তাহলে ছোটো পিস্টনটা আমি এটাকে স্মল লিখেছি, তাহলে এক্ষেত্রে ছোটো পিস্টনটা কত পরিমাণ চাপ ক্রিয়েট করবে, তাহলে এখানে ওয়েটটা হচ্ছে W1, তাহলে W1 ওয়েটের জন্য এই যে ছোটো পিস্টনটা দেখতে পাচ্ছ, এই তরল পদার্থের উপর কত পরিমাণ চাপ দেবে, সে চাপটা হবে তাহলে W1 বাই এর এরিয়া। আমি ধরলাম ছোটো পিস্টনের এরিয়াটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে A, এবং বড় পিস্টনের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে B। তা ছোটো পিস্টনের যদি ক্রস সেকশনাল এরিয়া A হয় তাহলে এক্ষেত্রে হবে W1 বাই A। তাহলে এক্ষেত্রে এই সিলিন্ডারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A আর এই সিলিন্ডারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে B। তাহলে ছোটো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি A হয়, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি B হয়, তাহলে এই W1 ওজনটা কত পরিমাণ বল প্রয়োগ করবে, তরলের উপর কত পরিমাণ বল দেবে, এই কত পরিমাণ চাপ তৈরি করবে, সেটা হচ্ছে W1 বাই A। তাহলে এই চাপটা এই তরল, এই একই তরল কিন্তু এই তরলটা কিন্তু এখান থেকে এখানে এসেছে, তাহলে অ্যাকর্ডিং টু পাস্কাল ল আমরা কি বলতে পারি, যে
এই যে চাপটা তরলের উপর ক্রিয়েট করছে, এই চাপটা এই তরলের মধ্যে অপরিবর্তিত মানে সঞ্চালিত হবে। তাহলে এখানেও তরলের মধ্যে অপরিবর্তিত মানে সঞ্চালিত হওয়ার পর এই চাপটা এখান থেকে এখানে এসে এলো গিয়ে এই পিস্টনের উপর ক্রিয়েট করবে। আর তো সুযোগ পাচ্ছে না, এইদিকে তো সব দিকটাই তো ক্লোজ আছে, তো নিচের দিকে ক্লোজ আছে, তাহলে এই দিকটা, তাহলে এখানে যে চাপটা দেবে সেই চাপটা হচ্ছে এইদিকে। তাহলে এখানে যে পরিমাণ চাপ তৈরি হবে, অর্থাৎ এই তরলটা নিচের দিকে যে পরিমাণ চাপ অ্যারেঞ্জ করলো সেটা কত, W1/A। এই পরিমাণ চাপটা কিন্তু এই পিস্টনের উপর এইদিকে ক্রিয়েট করবে, W1/A পরিমাণ চাপ কিন্তু এই পিস্টনের উপর ক্রিয়েট করবে সেম পরিমাণ চাপ। ঠিক আছে, তাহলে এখানে যত পরিমাণ চাপ এসছে এখানেও কিন্তু তত পরিমাণ চাপ কিন্তু এখানে তৈরি হবে। ঠিক আছে, তাহলে বড় পিস্টনের উপর তাহলে ক্রিয়াশীল এখানে কিছু মোট বলটা কত পরিমাণ মোট বল ক্রিয়েট করবে, তাহলে বড় পিস্টনটার উপর তাহলে ক্রিয়াশীল মোট বলটা, তাহলে এখানে আমরা দেখেছি যে এই চাপটা এখানে আসছে, তাহলে এই চাপটা এখানে আসবে। তাহলে এখানে বড় পিস্টনের উপর তাহলে চাপটা ঊর্ধ্বমুখী যে চাপটা, যেটাকে আমরা এক্ষেত্রে বলেছি ঊর্ধ্বমুখী যে চাপটা, সেটা হচ্ছে W1/A পরিমাণ চাপই ক্রিয়েট করবে এখানে। ফলে বড় পিস্টনের উপর কত পরিমাণ আমরা দেখব বড় পিস্টনটির উপর উপর দিকে, ঠিক আছে, কত পরিমাণ বল ক্রিয়েট করছে। তাহলে হচ্ছে এক্ষেত্রে ফোর্স অন লার্জ পিস্টন, এটা এই লার্জ পিস্টনটার উপর কত পরিমাণ বল ক্রিয়েট করছে। তাহলে বল ইজিক্যাল টু আমরা কি জানি, বল ইজিক্যাল টু তাহলে প্রেসার ইন্টু এরিয়া। তাহলে এখানে যে পরিমাণ প্রেসার তৈরি হয়েছে অ্যাকর্ডিং টু পাস্কাল ল, আমি বলবো এই প্রেসারটা এখানেও ঠিক ক্রিয়েট করবে, একই তরল পদার্থ যেহেতু আছে। তো এখানে প্রেসারটা কত, W1/A এখানে ক্রিয়েট করছে। আচ্ছা, তাহলে ফোর্স কত হবে, ফোর্স ইজিক্যাল টু আমরা জানি বল ইন্টু ক্ষেত্রফল। তাহলে এখানে এই পরিমাণ বল ক্রিয়েট করছে W1/A, আর এটার ক্রস সেকশনাল এরিয়া কত ধরেছি, B, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে B। তাহলে এই ক্ষেত্রে বড় পিস্টনটার উপর ঊর্ধ্বমুখী বল কত হবে, W1/A ইন্টু B। তাহলে এটা হচ্ছে W1/A ইন্টু B, এটা হচ্ছে কি দিস ইজ করে লিখলাম W1B/A। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বড় পিস্টনের উপর ক্রিয়াশীল বল। আচ্ছা, এই বলটাকে কে নিউট্রালাইজ করেছে, ক্যান্সেল কে করেছে, এই বলটা যে উপর দিকে ক্রিয়েট করছে, এর ফলে তো পিস্টনটা উপর দিকে উঠে যাওয়ার কথা, কিন্তু উপর দিকে উঠছে না। আমরা প্রথমেই বলেছি যে পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে, তার মানে এই W2 ওজন, যে ওজনটা এর উপর চাপিয়ে দিয়েছি, এই ওজনটা কিন্তু এই বলটাকে প্রশমিত করছে। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে যেহেতু সাম্যাবস্থায় আছে পুরো সিস্টেমটা, তাই আমি বলতে পারি এক্ষেত্রে W2 ইজিক্যাল টু W1/B/A। তাহলে এক্ষেত্রে আমি যে ওয়েটটা চাপিয়েছি ওই ওয়েটটা আবার এর ওজনটা নিচের দিকে ক্রিয়েট করছে, এই যে বস্তুটার ওজন আমি যেটা চাপিয়েছি পিস্টনের উপর, এর ওজনটা নিচের দিকে ক্রিয়েট করছে, সেটা হচ্ছে W2। তাহলে এক্ষেত্রে W2টা নিশ্চয়ই W1/B/A এর সাথে ইকুয়াল, যার জন্য পুরো সিস্টেমটা কনস্ট্যান্ট আছে, সাম্যাবস্থায় আছে। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি W2 ইজিক্যাল টু W1 ইন্টু B/A। তো দেখো তাহলে W2টা কত হবে, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি W2 ইজিক্যাল টু W1 ইন্টু B/A। ওকে, তো আমি এক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে A বড় না B বড়, না এক্ষেত্রে বলবো এক্ষেত্রে B ইজ গ্রেটার দেন A। দেখতেই পাচ্ছ, এখান থেকে দেখতে পাচ্ছ B এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি। তাহলে এক্ষেত্রে তাহলে আমি বলবো যদি B যেহেতু বেশি, তাহলে এখানে W2-র ভ্যালুটা কত হবে, নিশ্চয়ই গ্রেটার দেন W1। W2 ইজ ইকাল টু গ্রেটার দেন W1। এখান থেকে আমি কি বলতে পারি, W2 যেহেতু W2টা যেহেতু বিটা গ্রেটার দেন A, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলবো যে W2টা হচ্ছে W1 এর অনেক বেশি, W2 ইজ গ্রেটার দেন W1। অর্থাৎ আমি এক্ষেত্রে W1 মানে এটা তো ফোর্স, আমি একটা ফোর্স দিচ্ছি এদিকে, তাহলে এইদিকে আমরা দেখছি যে কম পরিমাণ ফোর্স দিচ্ছি এখানে, কিন্তু W2 এখানে যে ফোর্সটা পাচ্ছি, অর্থাৎ এই দিকে নিচের দিকে যে পরিমাণ ফোর্স আমরা এখানে দিয়েছি, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি পরিমাণ ফোর্স আমরা এক্ষেত্রে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু প্রেসার সমান, এই নিচের দিকে যে পরিমাণ প্রেসার দিচ্ছে এখানে কিন্তু সেম পরিমাণ প্রেসারই ক্রিয়েট করছে। ঠিক আছে, এর নিচের দিকে যে পরিমাণ প্রেসার দিচ্ছে এখানে সেম পরিমাণ প্রেসার আসছে, কিন্তু এর নিচের দিকে যে পরিমাণ বল ক্রিয়া করছে কিন্তু এখান থেকে অনেক বেশি পরিমাণ বল এখানে তৈরি হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে W1টা, অর্থাৎ আমরা এক্ষেত্রে কম পরিমাণ বল দিয়ে আমরা এক্ষেত্রে W2টাকে অনেক বেশি পরিমাণ বল তৈরি করতে পারছি। এটা হচ্ছে ইনপুটের বল, এটা হচ্ছে আউটপুট বল। দুটো প্রেসার, ইনপুটের প্রেসার সমান, আউটপুটের প্রেসার সমান, কিন্তু ইনপুটের বল কম, কারণ বলটা ডিপেন্ড করছে তার ক্রস সেকশনাল এরিয়ার উপর। যেহেতু এর ক্রস সেকশনাল এরিয়া কম, তাহলে এই নিচের দিকে বল কম, কিন্তু এদিকে প্রেসার একই, কিন্তু ক্রস সেকশনাল এরিয়াটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি হওয়ার জন্য প্রেসারটা কী হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে প্রেসার না, বলটা বেশি হয়ে যাচ্ছে, প্রেসার সমান বল কিন্তু এক্ষেত্রে কম, আর এক্ষেত্রে আমরা আউটপুটে যে বলটা পাচ্ছি অনেক বেশি বল পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে এই পুরো সিস্টেমটার ক্ষেত্রে বি যত বেশি আমরা নেব, তো W2 তত বেশি হবে। ঠিক আছে, বি যত বেশি হবে W2টা তত বেশি হবে। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট ফ্রম পাস্কাল ল থেকে আমরা এভাবে এক্সপ্লেনেশন করতে পারি।
এখানে একটা জিনিস বলে রাখি যে এক্ষেত্রে তাহলে মনে হতে পারে যে আমরা এক্ষেত্রে কম বল তো দিলাম এক্ষেত্রে পিস্টনের উপর, কিন্তু বেশি পরিমাণ বল পেলাম, তাহলে এক্ষেত্রে কি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলছে না? অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্র কি, আমরা যে পরিমাণ কাজ করব সেই পরিমাণ কাজই পাবো। আমি যে পরিমাণ বাইরে থেকে বল প্রয়োগ করব, আমি যে পরিমাণ কৃতকার্য করব, কোনো মেশিনের উপর যে পরিমাণ কৃতকার্য করব, আমি সেই মেশিন থেকে ঠিক তত পরিমাণই কৃতকার্য পাবো। এটাই হচ্ছে আমাদের কি শক্তি সংরক্ষণ সূত্র। তাহলে এক্ষেত্রে কি মনে হবে যে শক্তি সংরক্ষণ সূত্র কি মেনে চলছে না, কারণ আমি এখানে কম বল প্রয়োগ করছি, বেশি বল পাচ্ছি। তাহলে এক্ষেত্রে কিন্তু এনার্জি কনজারভেশন মেনে চলে। এক্ষেত্রে এনার্জি কনজারভেশন হোল্ড করে, এমনটা নয় যে এনার্জি কনজারভেশন হোল্ড করে না, এনার্জি কনজারভেশন অবশ্যই এক্ষেত্রে হোল্ড করে। তো আমি এনার্জি কনজারভেশন হোল্ড করতে গেলে দেখবো যে দেখাতে হবে যে কনজারভেশনটা হোল্ড করছে কিনা। এই হাইড্রোলিক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমাকে দেখাতে হবে যে এনার্জি কনজারভেশন হচ্ছে। তো কনজারভেশন হচ্ছে এটা দেখাতে গেলে আমাকে দেখাতে হবে ফার্স্ট যে ইনপুটে আমি কত পরিমাণ ওয়ার্ক ডান করেছি এবং আউটপুটে কত পরিমাণ ওয়ার্ক ডান পেয়েছি, কত পরিমাণ আমি কাজ পেয়েছি, কত পরিমাণ কাজ দিচ্ছি আর কত পরিমাণ কাজ পাচ্ছি। তাহলে আমরা দেখব যে আমরা কত পরিমাণ কৃতকার্য করেছি। তাহলে আমি ফার্স্টে বলি যে এখানে দুটো পিস্টন আছে, ছোটো পিস্টন আর বড় পিস্টন। এই সেম অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমি কিন্তু এটা এক্সপ্লেনেশন করবো। এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমি আলাদা করে ড্র করছি না, এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমি এক্সপ্লেনেশন করবো। যে ফার্স্টে বলো, যখন আমি এখানে W1 ওজনটা চাপালাম আর এক্ষেত্রে W2 ওজনটা চাপালাম, তাহলে এইদিকে কিছুটা ডিসপ্লেসমেন্ট হবে, এইদিকে কিছুটা পিস্টনটা ডিসপ্লেসমেন্ট হবে। অর্থাৎ এইদিকে আমি ধরেছি এই ছোটো পিস্টনটা ডিসপ্লেসমেন্ট হয়েছে X আর বড় পিস্টনটা ডিসপ্লেসমেন্ট হয়েছে Y। ঠিক আছে, ছোটো পিস্টনের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে X আর বড় পিস্টনের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে Y। আর ছোটো পিস্টনের ডিসপ্লেসমেন্ট যদি এদিকে হয় তাহলে বড় পিস্টনের ডিসপ্লেসমেন্ট নিশ্চয়ই উপর দিকে হবে, তাই না? বা বড় পিস্টনের ডিসপ্লেসমেন্টটা যদি নিচের দিকে হয় তাহলে ছোটো পিস্টনের ডিসপ্লেসমেন্টটা উপর দিকে হবে। তাহলে যে কোনো একদিকে, তরল তো নিশ্চয়ই দুদিকে কমতে পারে না, কারণ এটা ফার্স্টেই বলেছি ইনকম্প্রেসিবল লিকুইড, আয়তন পরিবর্তন হবে না। ইনকম্প্রেসিবল লিকুইড হওয়ার জন্য তার আয়তনের কোনো পরিবর্তন হবে না। সো এক্ষেত্রে এই যতটা পরিমাণ আয়তন কমবে, ধরো এখানে পিস্টনটা নিচে দিয়ে কিছুটা নামলে এই কিছুটা উপর দিকে উঠলো। আমি এখানে ধরে নিলাম আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য যে এক্ষেত্রে ছোটো পিস্টনের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে X আর বড় পিস্টনের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে Y। ঠিক আছে, তাহলে X পরিমাণ নামলে তাহলে কতটা পরিমাণ তরল নিচে নামলো, এখানে তরল কতটা উপরে, Y পরিমাণ তরল উঠলো। তাহলে এক্ষেত্রে যে আয়তনের তরল নিচে নামলো আমি বলবো সেই আয়তনের তরল এক্ষেত্রে উপরে উঠেছে। তাহলে এক্ষেত্রে আমি কী বলতে পারি যে W1 না, তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখব তাহলে এক্ষেত্রে কতটা পরিমাণ আয়তনের X পরিমাণ ডিসপ্লেসমেন্ট এইদিকে হয়েছে পিস্টনে, আর এক্ষেত্রে Y পরিমাণ ডিসপ্লেসমেন্ট উপর দিকে হয়েছে। তাহলে এক্ষেত্রে যত পরিমাণ আয়তন তরল নিচে নেমেছে সেই আয়তনটা কত হবে, তাহলে A ইন্টু X দিস ইজ ইকাল টু বলবো B ইন্টু Y। তাহলে এক্ষেত্রে X ইজ ইকাল টু কী হবে, B ইন্টু Y। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি X বাই Y দিস ইজ ইকাল টু B বাই A। ঠিক আছে, এবার আমাদের কাজ কি যে আমি এখানে ওয়ার্ক ডান করেছি আর এখানে ওয়ার্ক ডান পেয়েছি, এটা ইনপুট। ঠিক আছে, তাহলে ইনপুট আমি কত পরিমাণ ওয়ার্ক ডান করেছি সেটা দেখো, কৃতকার্য কত ছোটো পিস্টনের উপর কত পরিমাণ কৃতকার্য করেছে সেটা কৃতকার্যটা ফার্স্টে বের করব। ঠিক আছে, এখানে এ কত পরিমাণ, এটা তো পুরোটা ভেতরে লিকুইড আছে, ভিতরে পুরোপুরি লিকুইড আছে। তাহলে এক্ষেত্রে এই কত পরিমাণ কৃতকার্য করেছে আর এদিকে আমি কত পরিমাণ কৃতকার্য পেয়েছি, ইনপুটে কত পরিমাণ ওয়ার্ক করেছে, আউটপুটে কত পরিমাণ ওয়ার্ক আমি পেয়েছি সেটা দেখবো। যদি দুটো ইকুয়াল হয়েছে তাহলে বলবো এনার্জি কনজারভেশন হোল্ড করেছে। তাহলে এই ক্ষেত্রে ছোটো পিস্টন তারা কৃতকার্য, তো ছোটো পিস্টন কত পরিমাণ কৃতকার্য করেছে, তাহলে ছোটো পিস্টন এর উপরে কত পরিমাণ বল প্রয়োগ করেছে আগে বের করে নিই। ঠিক আছে, তাহলে ছোটো পিস্টন দ্বারা ক্রিয়াশীল কৃতকার্য। ঠিক আছে, তো ওয়ার্ক ডান বাই পিস্টন, আর এটা হচ্ছে কি স্মল, ছোটো পিস্টনটা, এটা আমি স্মল লিখেছি, ব্র্যাকেটে স্মল লিখলাম। তাহলে ছোটো পিস্টন দ্বারা ওয়ার্ক ডানটা কত হবে, সেটা হবে W1, এটা হচ্ছে W1 পরিমাণ, এর ওয়েটটা যেহেতু W1 তার নিচের দিকে W1 বল প্রয়োগ করবে, তাহলে W1 ইন্টু X এই পরিমাণ ছোটো পিস্টনটা এই পরিমাণ কী করলো, ওয়ার্ক ডান করেছে, W1 ইন্টু X পরিমাণ ওয়ার্ক ডান করেছে। আর এক্ষেত্রে বড় পিস্টনটা কত পরিমাণ ওয়ার্ক ডান করেছে, তাহলে বড় পিস্টনের উপর ক্রিয়াশীল বল যদি W2 হয়, এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট Y হয়, তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডান বাই পিস্টন, এটাকে লিখেছি অবশ্যই, এই পিস্টনটা বড় পিস্টন, এটাকে আমি লিখলাম লার্জ পিস্টনটার ক্ষেত্রে। এক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে, এক্ষেত্রে বড় পিস্টনটা কত পরিমাণ বল প্রয়োগ করেছে W2, আর এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে Y। ঠিক আছে, তাহলে W2 ইন্টু Y। ওকে, ডিসপ্লেসমেন্ট উপর দিকে হতে পারে, অসুবিধা কিছু নেই। তাহলে এক্ষেত্রে বড় পিস্টন দ্বারা কিন্তু কাটছে W2 ইন্টু Y। এখানে যেমন বল প্রয়োগ করছে এইদিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ঠিক আছে, এইদিকে বল প্রয়োগ করছে, ওয়েটটা নিচে দিয়ে ক্রিয়েট করছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট Y উপর দিকে হয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে এক্ষেত্রে W1 ইন্টু X আর এক্ষেত্রে W2 ইন্টু Y। তাহলে আমাকে দেখাতে হবে যে W2 ইন্টু X ইজিক্যাল টু W2 ইন্টু Y, তাহলে বলবো এনার্জি কনজারভেশন মেনে চলেছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি W2 ইন্টু Y দিস ইজ ইকাল টু, আমরা কী লিখতে পারি, তো
দেখো W2 ইন্টু ওয়াই ইজিক্যাল টু আমরা লিখতে পারি W2 জায়গায় আমরা লিখতে পারি, অলরেডি আমরা আগে পেয়েছি W2 ইজিক্যাল টু W1 ইন্টু বি বাই এ। তার মানে সেই ফর্মুলাটা বসালাম, W2 এর জায়গায় W1 ইন্টু বি বাই এ লিখতে পারি। প্রথমে আমরা এটা শিখে এসেছি W2 এর জায়গায় W1 ইন্টু বি বাই এ ইন্টু ওয়াই। আচ্ছা, এক্ষেত্রে আবার কি লিখতে পারি, দেখো W1 ইন্টু বি বাই এ ইন্টু ওয়াই। আবার বি বাই এর জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো বি বাই এর জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স বাই ওয়াই। দেখেছো, বি বাই এর জায়গায় কি লিখতে পারি, এক্স বাই ওয়াই। তাহলে এখানে আমরা লিখতে পারি দিস ইজ ইকাল টু, তাহলে W1 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই, তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল, অর্থাৎ W2 ইন্টু ওয়াই দিস ইজ ইকাল টু W1 ইন্টু এক্স, W2 ইন্টু ওয়াই দিস ইজ ইকাল টু W1 ইন্টু এক্স। অর্থাৎ আমরা ছোটো পিস্টন যত পরিমাণ কৃতকার্য করেছে, বড় পিস্টন কিন্তু ঠিক তত পরিমাণই কৃতকার্য পেল। তো এখান থেকে আমি বলতে পারি এক্ষেত্রে কিন্তু এনার্জি কনজারভেশন মেনে চলেছে। ঠিক আছে, এবার আমরা, এটা ছিল হাইড্রোলিক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে তার ঘাত বৃদ্ধি নীতি ডিসকাস করলাম এবং পাস্কালের সূত্রটা ডিসকাস করলাম, আবার সেখান থেকে আমরা নীতিটা এক্সপ্লেনেশন করলাম। এরপরে এই হাইড্রোলিক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এই ঘাত বৃদ্ধি নীতিকে কাজে লাগে কতগুলো অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনগুলো হলো হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক লিফট, আর আছে হাইড্রোলিক প্রেস। এই তিনটা আমরা অ্যাপ্লিকেশন নেক্সট ভিডিওতে আপলোড করব। আজকে পর্যন্ত।